Okay. আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আপনারা হয়তোবা স্ক্রিন দেখেই বুঝতে পারতেছেন যে আজকে হলো আমাদের গণিত ক্লাস হবে। আমরা গত ক্লাসেও গণিত নিয়েছিলাম, সেখানে কিছু জিনিস অসম্পূর্ণ ছিল বা শেষ করতে পারিনি, সেই বিষয়টা আজকে শেষ করব। তো ক্লাস শুরু করার আগে সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং যত দ্রুত পারেন ক্লাসে সবাই জয়েন হয়ে যান। আমি নিজেও ক্লাসটি শেয়ার করে দেই, আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দিন। সবাই একটু সামাজিক কাজে লেগে পড়ুন, ইনশাল্লাহ আজকে গণিতকে আমরা একদম পানি পানি করে ফেলবো। ওকে, আমি শেয়ার করে দিচ্ছি। আর সবাই একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে কমেন্টে জানান। সবাই ঝটফট ক্লাসে জয়েন হয়ে যান এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানান, আমরা ক্লাসটি শুরু করে দেব। ওকে, ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন সবাই একটু, আচ্ছা আচ্ছা ওকে, ইতিমধ্যে যারা ক্লাসে জয়েন করে ফেলেছেন সবাই একটু কমেন্টে জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। আর আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিন যাতে আপনার বন্ধু বান্ধব বাকিরা ক্লাসে জয়েন করতে পারে। ঠিক আছে, আজকে আমরা সাধারণ গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিক্সে ক্লাস করব। ইনশাআল্লাহ টপিক্সটা একদম ইজি হয়ে যাবে, আপনারা ম্যাথগুলো ফিল করতে পারবেন। ম্যাথ নিয়ে যে ভয়টা কাজ করে, ম্যাথ নাম শুনলে যে ভয়টা কাজ করে, আশা করি সেই ভয়টা বা সেই ভীতিটা একটু হলেও দূর হবে। তো সবাই যত দ্রুত পারেন ক্লাসে জয়েন হয়ে যান। ওকে, আমার শেয়ার করা অলমোস্ট ডান। এবং যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করে ফেলেছেন তারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা জাস্ট একটু আপনাদের বন্ধু বান্ধবকে হাইলাইট করে দিতে পারেন। হাইলাইট করে দেন @highlight, এটা একটু কমেন্ট করে দিন, বাকি বন্ধু বান্ধবরা ক্লাসে জয়েন হয়ে যাক। আর নিজেরাও ক্লাসটি শেয়ার করে দিন। ক্লাসটি শেয়ার করলে ক্লাস শেষে আপনাদেরকে গ্রুপে আমাদের এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। যারা শেয়ার করবেন তারা পিডিএফটা পেয়ে যাবেন। অনেকেই শেয়ার না করে ইনবক্সে এসে মেসেজ দেয়, ভাইয়া আমি তো পিডিএফ পাইলাম না। ভাই, তুমি শেয়ার করে স্ক্রিনশট দিলে তবেই না তুমি পিডিএফ পাবা, আদারওয়াইজ এগুলো পিডিএফ সবাইকে দেওয়া হচ্ছে না। লাইভে আছে।
ওকে, আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি। তো সবাই প্রস্তুত তো? আমার শেয়ার করা শেষ হয়ে গেছে, তো আপনারা যারা এখনো শেয়ার করেননি তারা ক্লাসটি শেয়ার করে দিন, এবং যারা বাকি আছে তারা সবাই ক্লাসে জয়েন হয়ে যাক। আচ্ছা, আমাদের ক্লাসটি শেয়ার করা শেষ, আমরা এখন ক্লাসটি শুরু করতে পারি। তো কি অবস্থা সবার? আচ্ছা, অনেকেই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তো আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে বা আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? জি ভাইয়া, আমি তো সবসময় ভালোই থাকি। আপনাদের কি অবস্থা সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু আমাকে ইনশিওর করেন, ইনশিওর করলে আমি ক্লাসটা শুরু করি। আর ক্লাস করতে কিন্তু ভাইয়া ঘুমানো যাবে না, ঘুমালে কিন্তু আমরা ক্লাসটা করে মজা পাবো না। তো ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে এবং ক্লাসে কমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা বুঝবো না। বোঝা গেছে বিষয়টা? তো আসেন দেখেন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। এটা হলো, আপনারা যারা আমাদের বইটা কিনেছেন সেই বইটার হলো পিডিএফ। এটা কিন্তু আপনাদের কাছে বইটা আছে। এই বইটার হার্ড কপি যদি আমি আপনাদেরকে দেখাতে যাই, তাহলে এই বইগুলোর হার্ড কপি হলো এই যে এইগুলো। তো এই বইগুলো থেকেই এই পিডিএফটা। তো আমি এই পিডিএফ নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি। দেখেন, মূলত এই যে আজকে যে আমরা অংশটা এখানে ওপেন করেছি, এটা হলো আমাদের গণিতের অংশ। তো গণিতের 3টা টপিকস ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট। তার মধ্যে ছিল হলো জ্যামিতি। ইতিমধ্যে আমরা এটা ক্লাস নিয়ে ফেলেছি। গত ক্লাসে আমাদের হয়েছে হলো জ্যামিতি, যেখান থেকে আপনাদের 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। মূল কথা, আপনাদের গণিতের 3টা টপিকস থেকে 6+ প্রশ্ন পাবেন, 6+ প্রশ্ন পাবেন 3টা টপিকস থেকে। এর মধ্যে একটা হলো আপনাদের জ্যামিতি। কথাগুলো একটু ভালো করে বোঝেন। একটা হলো জ্যামিতি, একটা হলো আপনাদের বীজগণিত। এই টপিকসগুলো থেকে আপনাদের প্রশ্ন থাকবে। আর একটা হলো সংখ্যা। তো এই 3টা টপিকস আমাদের অলরেডি ক্লাস হয়ে গেছে এবং এগুলো আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে, বা আমাদের ফেসবুক, আপনারা আমাদের পেজেও ক্লাসগুলো পেয়ে যাবেন। তো এই 3টা টপিক্সে ক্লাস হয়েছে। তো এখান থেকে আপনার 6+ পাইলে, আমাদের তো নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে 10টা, তাহলে আর 4টা বা 3+ কোশ্চেন, এগুলা কই থেকে আসবে? তো আমরা কিন্তু ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে আমাদের যে দেখেন সূচিপত্র আছে, সেটা এইভাবে সাজানো হয়েছে যে বাদ বাকি 3টা প্রশ্ন থাকবে আরো 5 থেকে 6টা টপিক্স থেকে। তো দেখেন আমাদের সূচিপত্রে প্রথমে দেওয়া হয়েছিল জ্যামিতি। তো এই যে আমাদের জ্যামিতি যেখানে শেষ, আপনারা একটু মনোযোগ দেবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের জ্যামিতি শেষ হওয়ার পরে কিন্তু আমাদের এইখানে এই যে বীজগণিত শুরু হয়েছে। তাহলে আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রেখেছিলাম জ্যামিতিকে, তারপর হলো বীজগণিত। তো বীজগণিত যেখানে শেষ হয়েছে, পরে সেখান থেকে শুরু হয়েছে হলো আপনাদের সংখ্যা। মানে আমরা মূল কথা হলো ইম্পর্টেন্স গুলোকে আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা এখানে রেখেছি। দেখেন আমাদের বীজগণিতে অসংখ্য প্র্যাকটিস দেওয়া আছে, যেগুলো আমরা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সলভ করে দিচ্ছি। আর যারা বই কিনেছেন তারা তো এগুলা পেয়েছেন। দেখেন পরবর্তী টপিকসটি হলো আমাদের কি আছে, সংখ্যা। তো এই যে 3টা টপিকস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের ক্লাস অলমোস্ট ডান। তো আপনারা যারা ক্লাসটি করেননি, লাইভে ক্লাসটি করেননি, তারা পেজ থেকে এখনো ক্লাসটা করে নিতে পারবেন, বা আমাদের ইউটিউব থেকেও ক্লাসগুলো করে নিতে পারবেন। তো এখন এইটার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসটা, সেটাই হলো আজকে আমরা পড়বো। যেমন সংখ্যার পর দেখেন, আপনারা একটু ভিতরে ঢুকেন, আমাদের সংখ্যার পর যে টপিকসটা দেওয়া আছে সেটা হলো ভগ্নাংশ। সবাই খুব গুরুত্ব সহকারে বোঝেন, আমরা হলো আজকে ভগ্নাংশ থেকে শুরু করে কয়েকটা টপিক্সের বেছে বেছে কয়েকটা অঙ্ক করব। বইয়ের তো সবগুলো অঙ্ক এখানে আপনাকে সলভ করে দেওয়া সম্ভব না। তো আমি যে অঙ্কগুলো করাবো, যে নিয়মের অঙ্কগুলো করাবো, এইগুলো একটু মাথায় নেবেন। ইনশাআল্লাহ এর বাইরে কোনো কিছু পরীক্ষায় প্রশ্ন আসবে না। এবং এইখানে কিন্তু আরেকটা বিষয় আপনারা বইতে হয়তো বা লক্ষ্য করবেন, আমাদের বইতে কিন্তু কিভাবে দেওয়া আছে বিষয়টা দেখেন। এই যে ভগ্নাংশ ধ্যান যে আপনাদের শুরু হয়েছে, তো এইখানে আমরা প্রথমে হলো বিগত বছরের প্রশ্নগুলো দিয়েছি, যে আপনাদের এই নার্সিং ভর্তি পরীক্ষা যে হয়েছে, বিগত 8 থেকে 10 বছরের যত প্রশ্ন আছে, এই ভগ্নাংশ থেকে যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো আমরা এখানে সুন্দর করে সিরিয়াল করে দিয়েছি। তারপর এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। তো ইনশাল্লাহ আমরা আজকে এইগুলো একটু স্টার্ট করি, এবং আমি আপনাদের এক একটা করে প্রশ্ন যেগুলো আসার মতো এবং যে নিয়মগুলো আপনার জানতেই হবে সেগুলো আমরা সলভ করবো। সবাই একটু অ্যাক্টিভ থাকবেন এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে জানাবেন। হ্যাঁ, যারা নতুন নতুন জয়েন করে ফেলেছেন তারা একটু @হাইলাইট করে দিন, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে @হাইলাইট করে দিন।
দেখেন আমাদের আজকে আমরা হলো ভগ্নাংশ থেকে, আপনাদের জন্য আজকে স্লাইড ওইভাবে তৈরি করার সময় পাইনি, তাড়াহুড়া করে ক্লাসে আসা হয়েছে। তো আমরা পিডিএফ থেকেই আপনাদের প্রশ্নগুলো সলভ করবো। আমি যে প্রশ্নটা বলবো আপনার সেই প্রশ্নটার অ্যান্সার বলার চেষ্টা করবেন। দেখেন এইখানে আমাদের প্রথম একটা প্রশ্ন আছে। আমাদের প্রথমে একটা প্রশ্ন বলছে যে একটি সংখ্যা 1/3 অংশ থেকে, একটু কথাটা ভালো করে বুঝেন, একটি সংখ্যা, আমরা হলো 1 নম্বর প্রশ্নটা করতেছি, একটি সংখ্যার 1/3 অংশ থেকে বলছে 1/4 অংশ বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 20 হয়। সংখ্যাটি কত? কথাটা আপনারা একটু একটু ভালো করে বোঝেন, আর যারা এটা পারেন তারা কমেন্ট করবেন যে আসলে বিষয়টা কি, আর বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে দেখেন আমাদের হলো প্রশ্ন হলো এই 1 নাম্বার প্রশ্ন। তো আমরা হলো এখন 1 নাম্বার প্রশ্নটা সলভ করব। সবাই, আমি স্ক্রিনটা বড় করে দিলাম যাতে সবার দেখে এবং প্রশ্নটা সলভ করতে সুবিধা হয়। ওকে, দেখেন আমাদের প্রথমে একটা প্রশ্ন আছে যে একটি সংখ্যার 3/1 অংশ। মূল কথা ধরেন যে একটা সংখ্যা আছে, সেখান থেকে ওই সংখ্যাটাকে 3টা ভাগ করবেন, 3টা ভাগ করে তার থেকে নেবেন হলো 1 ভাগ, আর আর ওই সংখ্যাটাকে আবার 4টা ভাগ করে এখান থেকে নেবেন হলো 1 ভাগ। এই দুইটা মানে ভাগ বিয়োগ করলে বিয়োগফল কত হয়? 20 হয়। তাহলে সংখ্যাটি কত? এটা আসলে বেসিক্যালি আপনারা হয়তোবা সবাই উত্তর জানেন, কিন্তু আপনারা মনে করেন যে যেভাবে অঙ্কটা করেন, ভাবেন যে ভাবি সংখ্যাটি এক্স। আচ্ছা, এক্স এর তাহলে 3/1 অংশ কত হয়? আপনারা x/3 পান। এটা হলো একটা সংখ্যা। এখান থেকে বিয়োগ করেন কত? যে এক্স এর 4/1 অংশ মানে কি? x/4। তো এই দুইটা বিয়োগ করে আমাদের বিয়োগফলটা কত আসে? এই দুইটা বিয়োগ করে আমাদের বিয়োগফল দিছে হলো 20। এটা হলো আপনারা এইভাবে হলো বেসিক্যালি অঙ্কটা করে অভ্যস্ত। তো এখানে লসাগু করলে কত হয়? 3×4 = 12। তো 12 হলে এটা হলো 4x মাইনাস কত? 3x। তাহলে এই পাশে আমাদের কত? 20। তাহলে এখন যদি আপনার 4টা থেকে 3টা বাদ দেন, তাহলে x বাই কত? 12/কত? 20। তো এই 12টা এই পাশে ভাগ থাকলে এই পাশে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। দেখেন 12 দুগুণা কত? 24। তো মূল কথা আমাদের এক্স ধরছিলাম সংখ্যাটি, তো এই সংখ্যাটি মূলত কত আসলে আমাদের? 240। এই সংখ্যাটি আমাদের কত আছে? 240। যেটা আমাদের অ্যান্সার কত? 240। তো এইভাবে যদি আপনি বোঝেন তো আলহামদুলিল্লাহ। নাহলে আপনি দেখেন আমাদের যে অ্যান্সার 240 এলো, এটা আপনি যদি একটু ফিল করতে চান, 240-এর 3 ভাগ, 3/1 ভাগ মানে কি? 240টা ভাগ করেন, তাহলে এটা আসবে কত? দেখেন 60। এই যে এটা দিয়ে কাটলে কত হয়? দেখেন, সরি 60 বলতেছি, 318, এটা হলো 80 আসে। কত আসে? 80। ওকে, আবার এই 240কে কত ভাগ করছে? 4 ভাগ। 4/1 ভাগ করলে দেখেন এটা আসে হলো কত আমাদের? 60। তো এই 80 থেকে 60 বাদ দিলে আমাদের হলো মান থাকে কত? 20, যেটা আমাদের প্রশ্নে উল্টা দিক থেকে বলছে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে একটি সংখ্যার এত অংশ থেকে এত অংশ বিয়োগ করতে বললে আপনি দেখেন আমাদের কিন্তু বেশি সময় লাগেনি, খুবই অল্প সময়ের মধ্যে আমরা প্রশ্নটা সলভ করে ফেলছি। তো আসেন এরকম আমাদের অনেকগুলো অঙ্ক আছে, আমরা সেই অঙ্কগুলো একটু দেখতে চেষ্টা করি। আমাদের ভগ্নাংশ থেকে বিএসসিতে এত বছর, এই 10 বছর পরীক্ষার মধ্যে বিএসসিতে একটা প্রশ্ন আছে। আপনারা একটু ভালো করে খেয়াল করছেন, মাত্র একটা প্রশ্ন আছে। তারপর দেখি ডিপ্লোমাতে কি ধরনের প্রশ্ন আছে। এই যে এই প্রশ্নটা একটু ভালো করে দেখবেন, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। যেমন বলছে নিচের কোনটি, আচ্ছা এটা না, আরো কিছু আছে, বিষয়গুলো আমরা একটা দেখাবো। বলছে নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। তো আমাদের কি বিষয়টা বুঝতে হবে না? আচ্ছা আচ্ছা, এই প্রশ্নটাতে আমাদের প্রশ্ন করা হয়েছে যে নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ। একটু ভালো করে বোঝেন ভগ্নাংশ জিনিসটা কি। ভগ্নাংশকে যদি আপনি একদম শর্টকাট ভাষায় বলতে যান, ভগ্নাংশ বিষয়টা হলো কি, যে উপরে একটা সংখ্যা থাকবে, নিচে আর একটা সংখ্যা থাকবে, মাঝখানে একটা টান থাকবে। এই যে যে একটা আকৃতি, এই আকৃতিটাকেই বলা হলো আপনাদের মূলত কি? ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশে এই উপরে যে সংখ্যাটা থাকবে ওর একটা নাম আছে, তাকে বলা হলো আপনাদের লব, আপনারা সবাই জানেন। এবং নিচে যে একটা মানে সংখ্যা থাকবে তার নাম হলো হর। বুঝতে পারছেন? এখন এই ভগ্নাংশকে মূলত আপনাদের 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো 1 নাম্বার ভগ্নাংশকে আমরা ভাগ করতেছি, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত, আর একটা হলো আপনাদের অপ্রকৃত,
আর একটা আছে হলো আপনাদের মিশ্র। এই তিনটা ভাগে হলো ভগ্নাংশ ভাগ করা হয়েছে। এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা? সিম্পল হইতে এই যে উপরে ধরেন যে একটা সংখ্যা আছে, নিচে ধরেন যে একটা সংখ্যা আছে, এখন যদি উপরের সংখ্যাটা ছোট হয় এবং নিচের সংখ্যাটা বড় হয় তখন তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যদি এখন এরকম হইতো উপরেই 5 নিচেই হলো কত আপনাদের 2, তাহলে উপরে বড় নিচে ছোট, তাহলে এইটাকে বলা হবে হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখন এইটাকে আমরা ভাগ করে এভাবে লিখতে পারি না 2/1/2, যদি এইভাবে লিখি তখন তাকে বলা হবে মিশ্র। তো আমাদের যদি প্রকারভেদ থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা এইভাবে বিষয়টাকে সলভ করব। তাহলে দেখেন এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা? নিচের কোনটি? অপ্রকৃত। অপ্রকৃত মানে উপরের লবটা বড় হবে, নিচের হরটা ছোট ছোট হবে। তো এখানে আমাদের কোনটা আছে? একমাত্র কিন্তু আমাদের এই যে এই প্রশ্নটাতেই উত্তরটা আছে, যে উপরে দেখেন 3, নিচে হলো আমাদের 2। তো এটা হলো আমাদের, এইভাবে হলো আমাদের এই প্রশ্নগুলো উত্তর করতে হবে। আচ্ছা, কি কারো কি কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে সবাই একটু কমেন্টে ডান লিখুন, সবাই একটু কমেন্টে ডান লিখুন, যাতে আমাদের বুঝতে সমস্যা। ভাই শরীরটা খারাপ, গতকালকেও একটু অসুস্থ ছিলাম যার জন্য ক্লাস নিতে পারি নাই, আজকেও ক্লাস নিতে ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্লাস নিতে হচ্ছে, কারণ দায়িত্ব থেকে আপনাদের আর কয়েকটা দিন পরেই পরীক্ষা। আপনাদের হাতে হয়তো বা 15টা দিনের মতো সময় আছে। তো এই 15টা দিন যে কোনোভাবে হেলায় হেলায় নষ্ট করা যাবে না। হয়তো আপনার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে একটু অসুস্থ বা কথা বলতেও সমস্যা হচ্ছে। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেন, সবাই একটু কষ্ট করে ক্লাসটা করুন, তাহলে আপনাদেরই উপকার হবে। আসেন আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। দেখেন পরবর্তী আমাদের 3 নাম্বার প্রশ্ন, ভগ্নাংশের 3 নাম্বার প্রশ্নে বলছে কোন ভগ্নাংশটি এত থেকে বড়। শোনেন, আপনাদের এ ধরনের প্রশ্ন দিতে পারে, আবার মাঝে মাঝে দেবে কি জানেন? 4টা অপশন দেবে। দেখেন এখানে যে 4টা অপশন আছে না, এই যে এরকম 4টা অপশন দেবে। এরকম 4টা অপশন দিয়ে বলবে নিচের কোন ভগ্নাংশটি বড়, আবার বলবে নিচের কোন ভগ্নাংশটি ছোট। যে কোনোটা বলতে পারে, বড়ও চাইতে পারে ছোটও চাইতে পারে। বোঝা গেছে? তো এই ধরনের চাইলে তখন আপনি এটা কি করবেন সে বিষয়টা একটু ভালো করে বুঝেন। একটা সিম্পল ওয়েতে এই যে 4টা অপশন আছে না, এই 4টা অপশন কি ভাগ করে করে দেখার আমাদের এত সময় আছে? ভাই এত আমাদের সময় নাই। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি একদম সিম্পল ওয়েতে, আপনি ভাবেন 4টা অপশন না, এই 4টা অপশনকে আপনারা ভাববেন এখানে 2টা ম্যাচ খেলবেন, একটা সেমিফাইনাল একটা হলো ফাইনাল। তো দেখেন সেমিফাইনালে আমি কি করবো, এখানে 4টার মধ্যে থেকে যে কোনো 2টাকে আমরা আলাদা করে নেবো। ধরেন যে ক আর এই ঘকে আলাদা করে নিলাম। তাহলে এখানে লিখি, একটু ভালো করে বুঝবেন, 33/50। আর এবং আমরা গুণ করব 3/5। এখন আপনি বলতে পারেন ভাই আপনি ক আর ঘ কিনছেন, ভাই তোর যেটা ইচ্ছা তুই ক আর খ এই 2টাকে নিতে পারিস, আবার এই 2টাকেও নিতে পারিস, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছে সেটা নিতে পারবি। তো আমি আবার তাহলে যেহেতু 2টাকে নিচে, বাদ বাকি কোন 2টা আছে? 8/11 গুণ কত আছে? 13/27। এই যে এইভাবে আমি 2টাকে আলাদা করে নেব। তো এখন এই দুজনের মাঝে একটা খেলা হবে আর এই দুজনের মাঝে একটা খেলা হবে। তো এখন খেলাটা কিভাবে খেলবো একটু ভালো করে বুঝি। আমরা আর আর গুণ করবো। তো আর আর যদি গুণ করি, একটু বেসিক বুঝি, যদি এইটা আমরা আর আর গুণ করি তাহলে কত হয়? 3×5 = 15, 5 হাতে থাকে কত আমাদের? 1, 3×5 = 15, আর 1-এ 16, 165। আর 3×5 কত হয়? 150। ভাই গুণন করে রেজাল্টগুলোকে আবার বলতেছি, গুণন করে রেজাল্টগুলোকে সবসময় উপরে লিখতে হবে। এই যে আমরা কিন্তু উপরে লিখছি। এখন যদি আমাদের প্রশ্নে চাই বড়, আচ্ছা যদি বড় চাইতো তাহলে এই যে 165 বড় না, তাহলে উইন হইতে হলো এই অংশের ভগ্নাংশ, এখান থেকে উইন হয়ে যেতে হলো আমাদের 33/50। আর যদি ছোট প্রশ্ন যদি ছোট চাইতো তাহলে এই যে 150 হয়েছে ওই হলো উইন হতো, তখন তাহলে আমরা ওরে এখান থেকে আলাদা করতাম 3/5। আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে সবগুলো সলভ করার চেষ্টা করতেছি। এটা হলো বড়র ক্ষেত্রে, এটা হলো ছোটর ক্ষেত্রে। তো এখানে সেমিফাইনাল খেলা শেষ, এখন এইখানে আবার খেলতে হবে। যদি এইখানে আমরা গুণন করি তাহলে আমাদের কত আসে আমরা বিষয়টা বুঝি। আমরা কিন্তু এমনি নর্মাল ওয়েতে যদি আমরা গুণন করি, দেখেন একটু ভালো করে বুঝি, 13 আর 11 গুণ করলে 143 হয়, এখানে হয় 143। আর যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমাদের 216 হয়, এখানে হয় হলো আমাদের 216। ওকে, তাহলে এখন আমার কথা, যদি বড় চাইতো তাহলে তো এই 216 বড় হয়েছে, তাহলে উইন ওই, তাহলে ওই উইন হয়ে এই যে বড় যে অংশটা ছিল ওর সাথে হলো ফাইনাল খেলবে। তাহলে এখানটা কত উইন হতো? 8/11। আর যদি ছোট চাইতো তাহলে উইন হইতো কে? 13/27। এরা হলো উইন হইতো। এখন ভাই একটা ফাইনাল খেলা হবে।
এখন ফাইনাল খেলা বলতে যদি ছোট ভগ্নাংশ চাইতো তাহলে এই দুজনের মাঝে ফাইনাল, আর বড় ভগ্নাংশ চাইলে এই দুজনের মাঝে ফাইনাল। এবং সেম ভাবে আড়াআড়ি ভাবে আমাদের কি হবে, গুণ হবে। যদি এখন আমরা এটা গুণ করি, এটা তো আমরা বড় নির্ণয় করতেছি, তাহলে 5 কত হয় 40, তাহলে এখানে আসলে আমাদের হলো 400। 400 আসলে, আর এখানে যদি আমি 13 দিয়ে গুণ করি, 13 দিয়ে যদি 11 রে গুণ করি তাহলে 330, 3 11 33, তাহলে এটা আসলে হলো 363। তো আমাদের যদি বড় চাই তাহলে কিন্তু এই যে 400 বড় হয়েছে না, তাহলে সবচেয়ে বড় হলো 8/11, সবচেয়ে বড় হলো 8/11। আর যদি ছোট চাইতো তাহলে আমি এই পাশে গুণ করতাম, তাহলে এই পাশে গুণ করলে 3×7 কত হয়, 3×7 আসে হলো আমাদের 81, আর 5×13 কত হয়, 5×13 65। তাহলে কিন্তু আমাদের ছোট চাইলে এই যে 65 সবচেয়ে ছোট, তাহলে 13/27 হলো সবচেয়ে ছোট ভগ্নাংশ। এটা হলো সবচেয়ে ছোট, আর এটা হলো সবচেয়ে বড়। তো ভাই আমাদের ছোট বড় যাই চাক না কেন, আমরা এইভাবে কি করতে পারবো, ফুল প্রশ্নটাকে সলভ করতে পারবো। শুধু বেসিক মনে রাখতে হবে। আমি আবার বিষয়টাকে একটু ক্লিয়ার করার জন্য বলতেছি যে বেসিক বিষয়টা কি, আমাদের দুইটা ম্যাচ খেলতে হবে, একটা হলো সেমিফাইনাল আর একটা হলো ফাইনাল। তো আমি চাইলে যে কোনোটা, চাইলে এই যে ক আর খরে আর গুণ করতে পারি, ঘ আর ঘরে আর গুণ করতে পারি। এই যে আর যে গুণ করবো, আর গুণ করে রেজাল্টগুলোকে সবসময় উপরে লিখবো। বেসিক কথাগুলো কি, রেজাল্টকে আমরা উপরে লিখবো। এখন উপরে লিখলে আমাদের প্রশ্নে যদি ছোট নির্ণয় করতে বলে, তাহলে এই দুইটার গুণনের যে অংশটা ছোট হবে সে হলো উইন। আর যদি বড় নির্ণয় করতে বলে তাহলে যেটা বড় হবে সেটা উইন। এইভাবে এখান থেকে আমরা উইনকে বের করব। তো এই যে দুইটা উইনার মিলে আর একটা ম্যাচ খেলবে, সেটা হলো হবে আপনাদের ফাইনাল ম্যাচ। এবং যেটা ছোট যদি চায় তাহলে সবচেয়ে যেটা ছোট বের হবে সেটাই অ্যান্সার, আর যেটা বড় চায় সেটা হলো অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বুঝতে থাকলে সবাই একটু কমেন্টে ডান লিখুন। ঠিক আছে, সবাই একটু কমেন্টে আমাকে ডান লিখুন যে আমরা বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা আসেন, আমাদের হলো এখান থেকে আপনাদের মূলত প্রশ্ন হিট করা হয়। তো ভগ্নাংশ থেকে দেখা যায় মূলত এই ক্যাটাগরিরই কিছু কোশ্চেন করা হয়, আদারওয়াইজ বেশি কঠিন বা অন্য ক্যাটাগরির প্রশ্ন করা হয় না। আমরা মূলত ভগ্নাংশের যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল প্রায় শেষ করে ফেলছি। এখন দেখেন এই যে 4 নম্বরে একটা অঙ্ক দেওয়া হয়েছে, 4 নম্বরে আপনাদের এগুলো তো বিগত বছরের প্রশ্ন, এই যে এইগুলো গুণন করলে কত হবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদের শর্টকাট বলতেছিলাম ভাই, গুণের ক্ষেত্রে তো জীবনেও গুণের ক্ষেত্রে পয়েন্ট, এই পয়েন্টকে কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। এই গুণ করলাম, অন অন অন, গুণ করলে কত হয় অন। এখন এই যে পয়েন্টের পর কয়টা ঘর, একটা, এখানে কয়টা একটা, এখানে কয়টা তিনটা, তাহলে 5টা ঘর হয়েছে না, আমি একটা পয়েন্ট দেবো। তাহলে পয়েন্টের পর টোটাল হবে 5টা ঘর, তার মধ্যে আমি একটা সংখ্যা লিখে ফেলছি, তাহলে আর বাদ বাকি কয়টা, 3টা শূন্য বসবে। ওকে, অনুরূপ ভাবে নিচে গুণন, 2 2 4, 4 2 কত 8। এখন এই পয়েন্টের পর একটা ঘর, এখানে হলো 2টা ঘর, 3টা, এখানে হলো 3টা, তাহলে 6টা। তাহলে আমি একটা পয়েন্ট নেবো, পয়েন্টের পর 6টা ঘর, কিন্তু আমি তো একটা 8 লিখে বলছি, তাহলে আর কয়টা শূন্য বাদ, 5টা। তাহলে 1 2 3 4 5। এই তো আমাদের হয়ে গেছে। তো এখন আমরা এটা কাটাকাটি করলেই আমাদের অ্যান্সারগুলো মিলে যাবে। কিভাবে মিলে যাবে, এই যেখানে যে 4টা শূন্য আছে, আমি এখান থেকে 4টা শূন্য বাদ দিয়ে দিলাম। বুঝতে পারছে বিষয়টা, এখান থেকে আমাদের 4টা শূন্য আছে, আমরা 4টা শূন্য বাদ দিয়ে দিলাম। এখন 4টা শূন্য বাদ দিলে তাহলে আমাদের উপরে কি থাকে, শুধু 0.1, আর নিচে পয়েন্ট থাকে কত 0.08। এখন যদি এইটাকে আমরা একদম পয়েন্টটা তুলতে চাই, তাহলে এই পয়েন্টের জন্য উপরে কত একটা 1, এবং পয়েন্টের পর যেহেতু 2টা ঘর আছে, 2টা শূন্য গুণ আছে, আর উপরে অনের পয়েন্ট যদি তুলতে চাই নিচে হলো, তাহলে 8 থাকবে। উপরে অনের পয়েন্ট তুলতে চাইলে পয়েন্টের জন্য একটা 1, এবং পয়েন্টের পর একটা ঘর আছে জন্য একটা শূন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন দেখেন যদি আমরা এটা কাটাকাটি করি, 10 দিয়ে কাটলে কত হয় 10, তাহলে উপরে আমাদের আলটিমেটলি 10 আর নিচে ধরে থাকে 8। ঠিক আছে, তো এটা আমাদের আসে হলো 10/8। এটা হলো আমাদের আসে কত 10/8। এটা কাটাকাটি করলে আমাদের একটা রেজাল্ট চলে আসবে। তো এটা কি আমাদের ভুল হলো নাকি? অপশনগুলো তো এরকম দেখতেছি না, 1টা 2টা 3টা 3টা, হ্যাঁ ঠিকই তো আছে। ও সরি, একটা বিষয় আমাদের ভুল হয়েছে, আমি এখানে একটা পয়েন্ট ধরছিলাম, এখানে হলো 2টা। তো এটা যদি আমাদের 2টা হয় তাহলে আমাদের কিন্তু এই পয়েন্টের পর 6টা ঘর হতো, তাহলে এখানে 0.01 থাকতো, এখানে হলো 0.08 থাকতো। তাহলে ভাই আরেকটা শূন্য কাটেন, এই পয়েন্ট তুলে দেন, তাহলে আলটিমেটলি দিন শেষে কত 1/8। আমাদের উপরে গুণ করতে বিষয়টা ভুল হয়েছিল, আমি আবার একটু বুঝাই দিচ্ছি। 1 on 1
গুণন করলে আলটিমেটলি কিন্তু আমাদের 1, কিন্তু এখন এই 1 এর পর এখানে একটা ঘর, এখানে দুইটা ঘর, তিনটা, এখানে তিনটা, কয়টা হলো 6টা। তাহলে আমাদের পয়েন্টের পর 6টা ঘর হবে। তো আমি একটা শূন্য লিখে একটা 1 লিখে ফেলছি, তাহলে আমার বাদ আছে আর কয়টা, 5টা। দেখেন যে 5টা লিখছি, অন সহ 6টা হয়েছে। তো এটা হলো শর্টকাট। দেখেন 2 দুগুণা 4, 4 দুগুণা কত, 8। আমি 8 লিখে ফেললাম। এখন এখানে একটা, এখানে হলো দুইটা, তিনটা, এখানে হলো তিনটা, তাহলে কত হলো 6টা। তো আমি তো একটা লিখে ফেলছি, তাহলে আর কয়টা লিখতে হবে, 5টা। তো এই 5টা শূন্য, 5টা শূন্য, এই পয়েন্ট এই পয়েন্ট যদি সমান হয় তাহলে তুলে দেবেন। তাহলে আমার আলটিমেটলি থাকে কত, 1/8। আমি প্রথমে যখন করেছিলাম এখানে আমি একটা ধরছিলাম, আসলে নজরে পড়েনি তার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভাই। উপরেরটা তো 6। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা বিষয়টা বুঝতে পারছি। তো এই দেখেন পরবর্তী, এর মধ্যে কোনটা বৃহত্তম, সেম ক্যাটাগরি ভাই। এই যে এই অঙ্কগুলো যা আছে সবগুলো হলো সেম ক্যাটাগরি। দেখি আমাদের আরো কিছু এখান থেকে প্রশ্ন আছে নাকি গুরুত্বপূর্ণ। দেখেন আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো যেরকম ছিল সবগুলোই আমাদের অলমোস্ট ডান, এবং নার্সিং ভর্তি পরীক্ষায় বলতে গেলে এই ক্যাটাগরির প্রশ্নগুলোই আসে। এখন এই ক্যাটাগরির বাইরে যদি কিছু প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আমরা এখানে ইম্পর্টেন্ট অংশগুলো দিছি, একটু ভালো করে দেখেন। নিচে কোন ভগ্নাংশের 2 থেকে ছোট, তো এই যে আমরা যেটা করলাম, কোনটা, এই যে এটাই কিন্তু এইটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট অংশে আপনাকে দিয়ে হয়েছে। আবার এই দেখেন বৃহত্তম, ক্ষুদ্রতম, ছোট বড়, আমি যে প্রসেসটা বলছি ভাই, তোরা যদি না বুঝিস ক্লাস শেষে আবার টেনে টেনে দেখবি, তাও এটা শেষ করবি, এখান থেকে অটোমেটিক পেয়ে যাবি। তো আরো যে কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যে কি আছে দেখি। এই যে বলছে 20 ফুট লম্বা একটি বাঁশকে কেটে এমন ভাবে, মানে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 এই কথাটা আমি ম্যাথটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওকে, এখন আমরা বিষয়টা বুঝি। টোটাল বাঁশ, একটা বাঁশ, ঠিক আছে, সাপোজ ধরেন এটা আপনার বন্ধু বান্ধব আপনাকে দিছে, তো সেটার কত, পরিমাপ কত, 20 ফুট। তো 20 ফুট লম্বা একটি বাঁশ, এই বাঁশটাকে আপনাকে এটা দুইটা ভাগ করছেন। ভাগ করলে করে ছোট অংশ বড় অংশের, এই যে একটা কথা ভালো করে মাথায় রাখবেন, ভগ্নাংশের অঙ্ক করতে আপনার দেখেন এখানে বলছে ছোট অংশটি বড় অংশের, এই যে কার সাথে র আছে, বড় অংশের 2/3, মূল কথা বলছে হলো 2/3, এটা হলো আপনাকে বলছে। কিন্তু এখানে আপনি মাথায় রাখবেন যার সাথে র থাকে সে হলো সব সময় নিচে। যার সাথে র থাকবে, আমার কথা খুব ভালো করে নোট করে নেন, অঙ্কগুলো ফিল হবে। তাহলে যার সাথে র থাকবে সে হলো নিচে। আর এই যে ছোট অংশ, তাহলে ছোট অংশ কোথায়, উপরে। বড় অংশের, এই যে বড় অংশের মানে র হলো বড় অংশের সাথে, তাহলে বড় অংশ কত ভাগ, 3 ভাগ, আর ছোট অংশ কত ভাগ, 2 ভাগ। তাহলে আমরা কিন্তু অংশটা ধরতে পারবো একদম ইজি। আর কোনো কিছু আমাদের এখান থেকে করতে হবে না বা বুঝতে হবে না, সিম্পল ওয়েতে শুধু এই কথাটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হলো, যার উপর ডিপেন্ড করে আমরা মান বের করব সে সব সময় নিচে, আর যাকে বের করবো সে হলো উপরে। আবার যার সাথে, আচ্ছা এগুলো আমরা পরে বুঝবো, আগে এই অঙ্কটা বুঝি। এখন একটু ভালো করে বোঝেন, তাহলে বড় অংশের, তাহলে আপনি যদি বুঝলেন বড় অংশ হলো 3 ভাগ, ছোট অংশ 2 ভাগ, তাহলে টোটাল বাসটা হয়েছে কতগুলা ভাগ, 5 ভাগ হবে। 3 আর 2, 5 ভাগের মধ্যে 2 ভাগ হলো ছোট, 3 ভাগ হলো বড়। তাহলে আমার টোটাল বাসটা কত, 20। এই 20 যেহেতু আমাদের টোটাল মান দেওয়া আছে, তাহলে এই টোটাল মানের উপর ডিপেন্ড করে মান বের করতে হবে। তো আমরা যদি এই 20-কে 5 দ্বারা ভাগ দেই তাহলে 1 ভাগ পাবো। তো আমাদের 1 ভাগ কত আসে, তাহলে আমাদের 1 ভাগ আসতেছে হলো 1 ভাগ আসতেছে আমাদের হলো কত, 4। তো 1 ভাগ যদি 4 হয় তাহলে ছোট অংশটা কয় ভাগ পায়, 2 ভাগ, তাহলে ছোট অংশের মান হবে 8। তাহলে বড় অংশের মান হবে কত, 3 ভাগ যদি পাই তাহলে কত, 12। তো আমাকে এখানে বলছে ছোট অংশের দৈর্ঘ্য, তো আমি ছোট অংশের দৈর্ঘ্য পেয়ে গেছি 8। আমার তো বড় অংশ নির্ণয় করতে পারেন। এখন যদি বলতো ছোট বড় অংশের পার্থক্য কত, তাহলে হতো কত, 4। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা একটু একটু বেসিক দিয়ে যদি বিষয়গুলো করেন তাহলে কোনোদিনও বিষয়টা ভুলবেন না। ধরতে পারছেন, যদি এই ক্যাটাগরির কিছু অঙ্ক দেয় সেক্ষেত্রে করতে পারবেন। তো আমরা ভগ্নাংশটাকে এত ইম্পর্টেন্স দিচ্ছি না, কারণ নার্সিং ভর্তি পরীক্ষা এখান থেকে কিন্তু বিগত বছর প্রশ্ন খুবই খুবই কম এসেছে। তো এটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা এই অংশটাকে স্কিপ করে, আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বইয়ে, তারপরে যথেষ্ট পরিমাণ অঙ্ক দেওয়া আছে। আমি বলতেছি আমাদের বই পড়ে কেউ যদি ম্যাথে 10-এ 10 না পায় সে যাতে আমাকে পরবর্তীতে মেসেজ করে, ভাইয়া আমি 10-এ 10 তুলতে পারি নাই, আমি তার টাকা রিটার্ন দিয়ে দেবো। আমাদের যত ক্যাটাগরির অঙ্ক দেওয়া আছে এই ক্যাটাগরির বাইরে ম্যাথ কোনোদিন আসবে না। ম্যাথ কি ভাই আপডেট হয়? ম্যাথ আপডেট হয় না, এটা আগের থেকেই তৈরিকৃত থাকে। এই যে বইগুলো, যারা এখনো বইটা সংগ্রহ করেনি ভাবতেছে ভাই
হাতে তো সময় আছে 12-14 দিন, আমি কি শেষ করতে পারবো? ভাই তোর লাস্ট 2 দিন পড়ার জন্য এই বইটা, এটা হলো একটা সাজেশন বই। এতদিন যা পড়েছেন সেটা একটু দেখে জাস্ট আয়ত্ত হয়ে যেতে হবে। এখানে সব টপিকস গুলো সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছে, এই যে আমরা যে পড়াচ্ছি এইভাবেই বইতে সব। এটা হলো বইয়ের পিডিএফ। এই যে যারা ডিপ্লোমা পরীক্ষা দেবে তাদের জন্য এই বই, যারা বিএসসি তাদের জন্য হলো এই বই। এই বইটা একটু রংটা জ্বলে গেছে, তবে যারা নেবে তাদের জন্য ফ্রেশ বই। আর এই যে মিডওয়াইফের জন্য এই বই। তো ভাই এখনো ঘরে বসে না থেকে বইটা সংগ্রহ করে নিতে পারেন। তো এখন আমরা এই টপিক্সটাকে করে দেখি, এরপর আমাদের গুরুত্বপূর্ণ আর কি টপিক্স আছে। আমাদের ভগ্নাংশ শেষ হওয়ার পর আরেকটা টপিক্স আছে গড়। গড় থেকে বিগত বছরে যে কয়েকটা প্রশ্ন এসেছে, যেমন আমাদের বিগত বছর বিএসসির প্রশ্ন এসেছে মাত্র 3টা, বিগত 8-10 বছরে গড় থেকে বিএসসির প্রশ্ন এসেছে 3টা, আর ডিপ্লোমার প্রশ্ন এসেছে কয়টা আমরা একটু দেখি তো। ডিপ্লোমার প্রশ্ন এসেছে 5 থেকে 6টা। তো গড় বিষয়টা আমরা বুঝি, যে গড় বিষয়টাকে একটু বেসিক বুঝে পরে ভিতরে আমরা বোঝার চেষ্টা করি। ওকে ওকে, আসেন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে গড় বিষয়টা কি। ভাই গড় কোনো বিষয় না। এই যে দেখেন আমি এখানে ধরেন যে সাপোজ 4টা সংখ্যা লিখলাম, 4, 5, 6, 7, 4টা সংখ্যা লিখছে না। এখন যদি গড় নির্ণয় করতে পারে, গড় মানে কি এই প্রত্যেকটা সংখ্যার যোগফল। এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে এখানে টোটাল কতগুলো সংখ্যা আছে, 4টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা, এই মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যেই মানটা পাওয়া যায় তাকেই বলা হয় হলো গড়। তাহলে দেখেন এটা যদি আমরা যোগ করি 10 আর 12, এখানে আসলে আমাদের 22। আচ্ছা আমি ভগ্নাংশ হিসেবে মনে করলাম 24, 24টা যদি 4 দ্বারা ভাগ করা যেটা পাবো 6, এটাই হলো গড়। তাহলে গড় বিষয়টা কি, যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার যোগফল, যোগফলকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটাই হলো গড়। আর গড়কে আমরা ইংলিশে বলি হলো অ্যাভারেজ। ঠিক আছে, অ্যাভারেজ বা অ্যাভারেজ যেটাই বলেন না কেন, এখানে অ্যাভারেজ যদি আপনি নির্ণয় করতে চান, গড় নির্ণয় করতে চান, অ্যাভারেজ নির্ণয় করতে হলে আমাদের উপরে কি থাকে, সাম। তো সামের আমরা শুধুমাত্র আমাদের এখানে হলো সাম থাকে। তো সাম আমি শুধু এখানে এস নিলাম, সামের শুধু আমরা কি নিলাম, সামের শুধু এস, আর টোটাল নাম্বার, টোটাল নাম্বারে আমরা টি নিলাম। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে যদি আপনারা গড় নির্ণয় করতে যান তাহলে এই যে যোগফলকে আমাদের টোটাল নাম্বার দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করে যে মানটা পাবো সেটাই হলো আমাদের গড়। কিন্তু আমাদের পরীক্ষায় হুবহু গড় নির্ণয় করতে বলে না। এই গড় নির্ণয় করতে হলে আমাদের সবচেয়ে যে বেশি বিষয়টা নির্ণয় করতে হয় সেটা হলো যোগফল। তো আমরা কিন্তু এখান থেকে ইজিলি যোগফল নির্ণয় করতে পারি। আপনাদের পরীক্ষায় এখানে 3টা মান, একটু ভালো করে বোঝেন, এ একটা মান, এস একটা মান, টি একটা মান। তো এই হলো গড়, এস হলো যোগফল মোট, আর এইটা হলো টোটাল নাম্বার, সংখ্যা, টোটাল নাম্বার যতগুলো সংখ্যা থাকবে। তো এই 3টার মধ্যে পরীক্ষায় আপনাকে 2টা দেওয়া থাকবে। সাপোজ ধরেন যে এ দেওয়া আছে আর টি দেওয়া আছে, টোটাল সংখ্যা 10টি, গড় হলো 10। তাহলে যোগফল কত? তাহলে দেখেন এটা যদি এই পাশে ভাগ থাকে এই পাশে গুণ হয়ে যাবে না? তাহলে আমরা যদি সাম নির্ণয় করতে যাই তাহলে কি, এ গুণন টি, মানে কি অ্যাভারেজ গুণন টোটাল নাম্বার, তাহলে আমরা পেয়ে যাবো সাম। আর এই সামই হলো আমাদের সবচেয়ে বেশি নির্ণয় করতে হয়। তাহলে সাম যখন আমরা নির্ণয় করবো তখন আমরা কি, অ্যাভারেজ গুণন টোটাল নাম্বার, এই যে এইটুকু অ্যাপ্লাই করে আমরা ইজিলি যোগফল নির্ণয় করতে পারবো। আবার ভাই আপনাদের সাম দেওয়া আছে, অ্যাভারেজ দেওয়া আছে, টোটাল নাম্বার নির্ণয় করতে হবে, এই পাশে যেহেতু গুণ আছে এই পাশে এসে কি হয়ে যাবে, ভাগ, সাম ডিভাইডেড অ্যাভারেজ, তাহলে আমরা পাবো টোটাল নাম্বার। তো এই বিষয়টা সুন্দর করে মাথায় রাখতে হবে, এই একটা সূত্রের মাধ্যমে আমরা সব করতে পারবো, কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগবে হলো এই সাম নির্ণয় করতে। তো সাম নির্ণয় আমরা কিভাবে করবো, অ্যাভারেজ গুণন টোটাল নাম্বার। আমাদের অ্যাভারেজ বেশি নির্ণয় করতে হয় না ওইভাবে। তো দেখেন আমাদের প্রশ্নগুলো দেখেন তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবেন। ম্যাথ কিন্তু ফিল করা যায়, ম্যাথ কিন্তু একটা ইজি জিনিস। আমাদের কি নেটে সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা, আসেন আমরা বিষয়টাকে একটু ইজিলি করার চেষ্টা করি। দেখেন আমাদের একটা অঙ্ক দিছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হলো 50 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হলে পুত্রের বয়স কত? এখানে একটা বয়সের অঙ্ক দিছে, খুবই একটা সহজ অঙ্ক। তার মানে পুত্র যদি এক্স হয় পিতা হবে 9x, মানে আমার মূল কথা বলছে পুত্রের থেকে পিতা 9 গুণ বেশি। তাহলে দুজনের টোটাল আমাদের সংখ্যা কত আসলো,
10x। তো এই যে 10 আমার যোগ মানে আমাদের সমষ্টি বলছে, এজন্য আমরা দুইটাকে যোগ করে ফেলছি। তো এই 10x ইকুয়াল টু দিছে কত আপনার 50, দুজনের বয়স 50। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, এই 50টা 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কত 5। তাহলে এই 5 হলো পুত্রের বয়স, তাহলে পিতার বয়স কত 9 ইন্টু 5, তাহলে আসবে হলো 45। অ্যান্সার হলো আমাদের 45। তো আমাদের এখানে নির্ণয় করতে বলছে পুত্রের বয়স, সেজন্য আমাদের শুধুমাত্র অ্যান্সার হলো 5। আপনাদের প্রশ্নগুলো দেখছেন 15 সেকেন্ড সময় লাগে না, জাস্ট দেখবেন এবং প্রশ্নগুলো ইজিলি সলভ করে ফেলবেন। এটা এতটাই ইজি এবং একদমই ইজি বলতে গেলে। বোঝা যাচ্ছে বিষয়টা? তো ভয় পাওয়ার কিছু নাই, গড় আমাদের এইরকমই। তারপরে দেখেন পরবর্তী অঙ্ক যেটা বলছে 0 1 4 7 এর গড় কত। তো টোটাল এখানে সংখ্যা আছে কতগুলো, 0 1 প্লাস 4 প্লাস কত 7, এগুলো যোগ করে টোটাল সংখ্যা 1টা 2টা 3টা 4টা, তো 4 দিয়ে হলো ভাগ। তাহলে দেখেন 5 সাথে কত হয় 12, 12 রে 4 দিয়ে ভাগ করলে আমাদের আসে আলটিমেটলি কত 3, 12 রে ভাগ করলে আমাদের আলটিমেটলি 3 আসে। তো আমাদের অ্যান্সার হলো 3। তো আশা করি বিষয়গুলো একদম ইজি। তো এইভাবে হলো আমাদের অঙ্কগুলো করতে হবে। পরবর্তী অঙ্কে যদি আমরা চলে যাই, তো একটু ভালো করে দেখেন পরবর্তী অঙ্কটা দেখেন। 10 জন বালকের গড় বয়স কত 15, একজন বেশি হওয়াতে গড় বয়স কত হয়েছে 16 হলো। একজন বালকের কথা, আচ্ছা আমাদের টোটাল লোক কত 10 জন, 10 জনের গড় বয়স যদি 15 হয় তাহলে এদের যোগফল কত, আগে ছিল কত 150। তো একজন বেশি হয়েছে, একজন বেশি হলে আমাদের লোক কত হয়েছে 11 জন, এখন গড় বয়স হয়েছে কত 16। তাহলে 11 যদি আপনারা 16 দ্বারা গুণন করেন তাহলে কত আসে একটু ভালো করে দেখেন। আমাদের আসে হলো যে 110 6 66, তাহলে আমাদের 176 কত আসে 176। একটু ভালো করে বোঝেন, 10 জনের টোটাল যোগফল কত আছে 150, 11 জনের আমাদের যোগফল আসলে কত 176। তো এখন যদি এই 11 জন থেকে এই যে 176 থেকে, ঠিক আছে, আপনি যদি এই 150 বাদ দেন তাহলে আমি 11 জন, এখানে আছে আমাদের কত 11 জন, আর এখানে আছে কত 10 জন, তাহলে যদি 11 জন থেকে 10 জন বাদ দিই আর একজনের বয়স ইজিলি বের হয়ে যাবে। তাহলে আমাদের কত আসে 6 2 26, এটা আমাদের অ্যান্সার 26 বছর। এই হলো আপনাদের পরীক্ষায় আসা প্রশ্নগুলো। বুঝতে পারছেন যে কতটা সহজ ক্যাটাগরি প্রশ্ন আপনাদেরকে পরীক্ষায় দেয়, যেগুলো আপনারা ইজিলি করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তারপরে দেখেন আমাদের পরবর্তী আরো যদি কিছু অঙ্ক দেখতে যাই, তাহলে এখানে আমাদের যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 45, পিতার বয়স পুত্রের বয়সের 25 বছর বেশি, পুত্রের বয়স কত। তো একটু ভালো করে বোঝেন, এই যে এই অঙ্কটা দেখেন দুজনের বয়স কত 45, যেহেতু 25 বছর বেশি আপনি 25 বাদ দেন, বাদ দিলে এই 20 বছর দুজনেই সমান। কথাটা একটু ভালো করে বোঝেন, বেশি যতটুকু আছে তুই নিয়ে নে, বাদ বাকি দুজন সমান। তো দুজন সমান হলে 2 দিয়ে ভাগ দিলে একজন কত পাবে 10, তাহলে পুত্র হলো 10, পিতা কত এই 10 তো পাবেই, আর বেশি কত 25, তাহলে পিতা হলো 35 বছর। তো আমাদের এখানে প্রশ্ন বলছে পুত্রের বয়স কত, তাহলে পুত্রের বয়স কত 10। তো এই বিষয়গুলো এই টেকনিকগুলো ভাই একটু ভালো করে বুঝতে হবে বা ধরতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের অঙ্ক খুবই কঠিন মনে হবে। তা আপনাদের ক্লাস পার্টিসিপেন্ট, এই অবস্থা কেন, আমাদের কি নেটের সমস্যা হচ্ছে? সবাই একটু একটু কমেন্টে জানাবেন। আর আপনাদের যে বন্ধু বান্ধব গুলো আছে ওদেরকে একটু আপনারা হাইলাইট করে দেবেন, ওদেরকে একটু হাইলাইট করে দেন। উপস্থিতি কম থাকলে ক্লাস নিতে মজা পাওয়া যায় না, বুঝতে পারছেন? সেজন্য আর কি আপনারা জাস্ট, হ্যাঁ আপনারা অনেকেই ক্লাস করেন ব্যস্ততার জন্য, দেখা যায় পরে ক্লাসটা করেন, কিন্তু লাইভ ক্লাসটা করলে আপনারা বিষয়গুলো একটু ভালো করে বুঝবেন, যে আপনার সাথে একটা কানেক্ট হয় কথা বলা বা কি হচ্ছে না হচ্ছে সবকিছু মিলে। আমরা তো আপনাদের জন্য এই যে দিন শেষে এত কষ্ট করি, সারা দিন ক্লাস নিয়ে শরীর অসুস্থ, তারপরেও কিন্তু আপনাদের জন্য এখানে কাজ করে যাচ্ছি, শুধুমাত্র আপনারা ভালো করবেন তার জন্য। আচ্ছা আসেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন এখানে বলছে বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি, এটা তো 45 বছর। আচ্ছা ওই একই অঙ্ক দিচ্ছে, তারপরে 3 নম্বর অঙ্কটা একটু ভালো করে দেখেন। বলছে এক কোন শ্রেণীতে 20 জন ছাত্রের গড় বয়স 10, শিক্ষক সহ তাদের হলো আচ্ছা এই যে আগে এই যে এটা যে করছি এই 3 নম্বর ক্যাটাগরি দেখেন বারবার এখানে রিপিট হয়েছে, শুধু একটু সংখ্যাটা চেঞ্জ হয়েছে। তাহলে এখানে বলছে 20 জন ছাত্র, গড় বয়স কত 10, তাহলে তাদের যোগফল ছিল কত 200। এখন যদি শিক্ষক এই 20 জনের সাথে যোগ হয় আপনারা নিজে ফিল করেন, তাহলে হয়েছে কতজন 21 জন। এখন এই 21 জনের গড় বয়স হয়েছে কত 12। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের বয়স আছে কত 212।
52। 21 গুণন 12 দিলে আমাদের বয়সটা আসে হলো 252। তো এখন এই 21 জন থেকে যদি 20 জন বাদ দেয়, 252 থেকে যদি 200 বাদ দেয়, তাহলে আমাদের শিক্ষকের বয়স কত আসতেছে? 52 বছর। শিক্ষকের বয়স 52 বছর। তো এই যে সিম্পল ফ্যাক্টগুলো, এই ফ্যাক্টগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিভাবে অঙ্ক করবেন বলেন? ওকে, আসেন দেখেন আমাদের গড়ের তেমন বেশি অঙ্ক নাই। গড়ের অঙ্ক এইগুলাই হলো আমাদের গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরির অঙ্কগুলোই বারবার বারবার আপনাদের রিপিট হয় এবং গড় থেকে আমরা এই বছর গড়টাকে বেশি ইম্পর্টেন্ট ধরতেছি না। গড়টাকে আমরা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হিসেবে ধরতেছি না। সংখ্যা, আপনাদের ভগ্নাংশ, গড়, এই দুইটা থেকে যে কোনো একটা থেকে একটা প্রশ্ন থাকতে পারে। তবে আপনাদের একটা প্রশ্ন যেখান থেকে আপনি শিওর পাবেন, একটু ভালো করে দেখেন, সে বিষয়টা হলো শতকরা। এটা হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। আমি এই টপিক্সটি একটু পরে শুরু করতেছি। তো এই টপিক শুরু করার আগে আপনারা যারা ক্লাসটা করতেছেন সবাই একটু লড়ে চড়ে বসুন, সবাই একটু মনোযোগী হন এবং প্রয়োজন হলে একটু দৌড় দিয়ে আসুন, দৌড় দিয়ে এসে আবার বসুন, কারণ আমরা শতকরা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শতকরার মূল প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। এবং শতকরা অঙ্ক শুরু করার আগে যারা ক্লাসটি করতেছেন তারা একটু ঝটপট ক্লাসটা শেয়ার করে দেবেন এবং আপনাদের সব বন্ধু বান্ধবকে আবার নতুন করে একটু হাইলাইট করে দিন। সবাই, আমি সবার হাইলাইট দেখতে চাই। সবাই একটু হাইলাইট করে দিন, কারণ আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের অঙ্ক করব। এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষায়। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই শতকরা। এই শতকরা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আর আমরা শুধু শতকরার অঙ্কগুলো করবো না, অঙ্কটা ফিল করবো আসলে কেন এটা এরকম হচ্ছে, কেন এই বিষয়টা কি, সবকিছু আমরা ফিল করার চেষ্টা করবো। সবাই সবাই হ্যাঁ, ঠিক আছে। আব্দুল্লাহ হাইলাইট করে দিচ্ছে, আমার লক্ষ্য হাইলাইট করে দিচ্ছে, আর বাদ বাকি আরো যে 20-25 জন আছে সবাই সবাই একটু হাইলাইট করে দেন ফার্স্ট। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা করবো এবং সব বন্ধু বান্ধব একটু জয়েন হয়ে যাক। সবাই 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 একটু কষ্ট করে। ওকে, সবাই সবাই একটু লেসেরে বসেন। আচ্ছা আচ্ছা, রাবেয়া, মিমি হাইলাইট করে দিয়েছে। আচ্ছা, অপ্রকাশিত গল্প, সবাই সবাই সবার বন্ধু বান্ধবকে একটু হাইলাইট করে দেন, হাইলাইট করে দেন। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা আজকে শতকরা, এবং শতকরা ক্লাসের মধ্যে দিয়ে আমরা ক্লাসটা শেষ করব, কিন্তু শতকরাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমরা শতকরা শুরু করবো এখন। শতকরার মূল কথাটা কি, আপনারা এই শতকরা বলতে কি বোঝেন? আমরা যদি বলি শতকরা, এই শতকরা বিষয়টা কি? শতকরা বিষয়টা যদি আমি না বুঝি, আমি শুধু গাধার মতো অঙ্ক করলেই হবে, এটা কখনো না। বুঝতে পারছেন তো শতকরা বিষয়টা কি? শতকরা হলো সবকিছুকে আচ্ছা, আমি আরো সহজ ভাষায় বলি। শতকরা বিষয়টা হলো 100-র সাথে সবকিছুকে তুলনা। আর শতকরার একটা সাইন আছে, সেটা হলো কি, এই পার্সেন্ট। এখন যদি কোনো কিছুকে এরকম লেখা হয় যে 5%, এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ হলো এই 5 কি হলো 100-র সাথে তুলনা। শতকরা সহজ ভাষায় হলো সবকিছুকে 100-র সাথে তুলনা। যেমন আপনি স্কুলে যতই পান না কেন, আপনাকে মনে করেন 100-র মধ্যে পরীক্ষা দেন না, লেখে 100/5, এটা দ্বারা বোঝায় কি আপনি 100-র মধ্যে 5 পেয়েছেন। অনুরূপ ভাবে যত কিছুই থাক না কেন, সবকিছু কি হলো 100-র সাথে তুলনা। আমি যদি এখন এখানে লিখি 150%, এই কথার মিনিং কি জানেন? এই 150-কে হলো এই 100-র সাথে তুলনা, মানে সবকিছুকে 100-তে প্রকাশ। এই 100-তে প্রকাশ বা 100-র সাথে যে তুলনা করা, সেটাকেই বলা হলো আপনাদের শতকরা বিষয়টা। আর এই শতকরাকে আমরা হলো 3 ভাবে প্রকাশ করতে পারি। যেমন কি, যে একটু আগে লিখলাম 5%, তো এই 5% এইভাবে লিখতে পারি। আবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 5/100। শতকরা, এই যে পার্সেন্ট সংখ্যা থাকলেই এটা আমরা নিচে 100 দিতে পারি। তো এই যে এটা হলো শতকরা একটা রূপ, যাকে আমরা ভগ্নাংশ বলতে পারি। আবার এটাকে আমরা ভাগ করতে পারি, ভাগ করে আমরা এটা লিখতে পারি কি, 0.05। এই যে এটা হলো দশমিক রূপ। তো শতকরাকে আমরা হলো 3 রূপে লিখতে পারি, একটা হলো এইভাবে, একটা হলো ভগ্নাংশ আকারে, একটা হলো দশমিক আকারে। আর শতকরা সহজ ভাষা হলো সবকিছুকে 100-র সাথে তুলনা করা। যে কোনো কিছুকে আমি যদি এইখানে লিখি 250 বা 2500%, এই কথার মিনিং হলো এই 2500-কে আমাদের 100-র সাথে তুলনা করা, যে 100-র মধ্যে কত গুণ বা কত ভাগ আছে। সবাইকে এইটুকু বুঝতে পারছেন? সবাই যদি এইটুকু বুঝে থাকেন তাহলে সবাই একটু কমেন্টে ডান লিখুন যে জি ভাইয়া, বেসিক কথা বুঝতে পারছি। তো এখান থেকে আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসবে যে 0.05% ইকুয়াল টু হট।
এটা সমান কত? ভাই যাই থাক না কেন, আমরা বলছি তো এখানে যাই থাক না কেন এই পার্সেন্ট থাকা মানে নিচে হলো 100 সাথে তুলনা। তাহলে দেখেন আমরা এখানে 0.05 নিচ্ছে, তাহলে কত 100। এখন এটাকে যদি আমরা প্রকাশ করি তার মানে 1 দ্বারা ভাগ দিলে তো 0.05, কিন্তু এই দুইটা শূন্যর জন্য এই দুটো শূন্য কি হবে সামনে বসে যাবে। তাহলে এইটা হলো ইজিক্যাল টু আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের এই যে 0.05 ইজিক্যাল টু কি লেখা যায় 0.0005। তো এইটা হলো এটার অ্যান্সার। যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে বললে আপনারা এইভাবে করে এটা লিখবেন। যদি আপনাদের থাকে যে 5% ইকুয়াল টু কত, তাহলে মানে কি 5 বাই কত 100। তো আমরা 100 5 দ্বারা ভাগ দিলে 0.5, এটা হলো আমাদের উত্তর হবে। তো আমরা শতকরাতে যে কোনো কিছুকে এইভাবে প্রকাশ করতে পারি। আর যদি বলে 5%-এর ভগ্নাংশ রূপ কোনটি, তাহলে হবে 5/100। কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। তো যদি এইটা আমাদের হয়ে থাকে তাহলে এখন দেখেন আমরা বিগত বছরে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করি। আচ্ছা জানি একটু জুম করে দিচ্ছি, সবাই বলতেছে জুম করে দেওয়ার জন্য। ওকে, ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক থাকা কথা। তো আমাদের এগুলো হলো বিগত বছরের কিছু প্রশ্ন। দেখেন এই অঙ্কগুলো আমাদের দৈনন্দিন জীবনে, আমরা প্রত্যেক জীবনে প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো আমরা কি করি অ্যাপ্লাই করি। তো আমরা এগুলো একটা ফিল করবো। দেখেন এখানে আমাদের প্রশ্ন কি বলছে যে 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে কত টাকা ভ্যাট দেবে? ভাই আপনি বেসিক, আপনি মিষ্টির দোকানে গেছেন, প্রতি কেজি মিষ্টির দাম কত 350 টাকা। তাহলে 3 কেজি মিষ্টি, তাহলে আপনি বোঝেন 350 টাকার মিষ্টি যদি 3 কেজি কেনেন আপনার টোটাল কত টাকার মিষ্টি কিনছেন? 1050 টাকা। তো 1050 টাকার আপনি মিষ্টি কিনছেন। এখন মিষ্টি কিনে বলছে শতকরা 4 টাকা। শতকরা 4 টাকা মানে কি প্রতি 100-তে 4 টাকা দেন, তাহলে আপনি প্রতি 100-তে 4 টাকা দিলে 1000 টাকায় কয় টাকা আপনি দিবেন ট্যাক্স দেবেন? অবশ্যই 40 টাকা। 100-তে 4 টাকা হলে মনে মনে ফিল করেন, 100-তে 4 টাকা হলে 200-তে 8 টাকা, 300-তে 12 টাকা, তাহলে 1000-এ 40 টাকা। তাহলে 100-তে 4 টাকা হলে 50 টাকায় 2 টাকা, তাহলে 1050 মানে আরো 2 টাকা, তাহলে টোটাল আপনি দিচ্ছেন কত 42 টাকা। দেখেন আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে আপনি শতকরা 4 টাকা হারে ভ্যাট দিলে কত টাকা ভ্যাট হবে? তাহলে ভ্যাট হবে কত টাকা? 42 টাকা। আমরা যদি একটু ফিল করি অঙ্ক তাহলে কিন্তু আমাদের ইজিলি বিষয়টা হয়ে যায়, শুধু একটু ফিল করলে। আর এখন যদি কেউ এইভাবে না করতে পারে তাহলে আমাদের কি করতে হবে বিষয়টা বোঝেন। এখানে আমাদের কত আছে? মিষ্টি কিনছে কত 1050। যেহেতু শতকরা 4 টাকা হারে, তাহলে 4 উপরে শতকরা কথার জন্য 100 কোথায় নিচে। এখন আপনি এটা কাটাকাটি করবেন, আলটিমেটলি কত কাহিনী বুঝতে পারছেন? এটা হলো আপনাদের অনেক কাহিনী। এটা কাটলে 10.5, এখন এটা গুণ দিলে আসবে আলটিমেটলি 42। তো এভাবে আপনি করতে পারেন। না হলে আমি যেটা বললাম ফিল করেন, অঙ্কটা ফিল করার বিষয়, প্র্যাকটিক্যাল আপনি ফিল করেন আসলে তো এটার জন্য এটা হচ্ছে, নিজে নিজে বোঝেন তাহলে হয়ে যাবে। ম্যাথ বলতেই ভাই যোগ বিয়োগ গুণ ভাগ, যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে সে ম্যাথ পারে, আর অন্য কিছু আমাদের লাগে না। তো যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারলে আমাদের ম্যাথ কমপ্লিট। এটা হলো আমাদের বিগত বছরের একটা প্রশ্ন। এখন আসেন পরবর্তী, দেখেন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করব। দেখেন এখানে বলছে যদি তেলের মূল্য, কথাটা একটু ভালো করে বোঝেন, তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত টাকা কমালে তেল বাবদ কোনো ব্যয় হবে না। এটাও আপনি একটু ফিল করার চেষ্টা করেন। আপনি ভাই একজন তেল ব্যবহারকারী, তো আপনি ধরেন যে 100 টাকার তেল ব্যবহার করেন, আগে 100 টাকার তেল ব্যবহার করছেন, এখন এই তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে, তাহলে 100-র 25% কত? 25 টাকা বৃদ্ধি পাইছে। তো আগে ছিল 100, এখন 25 টাকা বৃদ্ধি পায়, বর্তমান দাম হয়েছে হলো 125। এইটুকু তো আপনি বুঝছেন যে তেলের মূল্য 25% বৃদ্ধি পাইছে। তো আপনি তো 100 টাকায় আগে যে তেল পাইতেন এখন সেটা কিন্তু হবে 125 টাকা দিয়ে। তো আপনি হলো গরিব মানুষ, বা আপনি জানেন না, আপনি 100 টাকা নিয়েই হলো দোকানে গেছেন, যা বলতেছেন বাবা 1 লিটার তেল দাও, তাহলে দৌড় মিয়া 100 টাকায় কি আর 1 কেজি তেল পাওয়া যাবে? তেলের দাম তো বেড়ে গেছে। তখন আপনি কি করবেন? আচ্ছা তাহলে যতটুকু তেল কম পাওয়া যায় ততটুকুই দাও, মানে আপনি অবশ্যই ব্যবহার কমাবেন। তাহলে এখন দেখেন আপনি কত টাকায়, আর আমরা সবসময় কিন্তু বর্তমানে এই যে এই সব ক্ষেত্রে আমরা অঙ্ক করবো হলো বর্তমান যে দামটা আছে। তাহলে 125 টাকা আপনি নিয়ে গেছেন 100 টাকা, তাহলে ব্যবহার তো অবশ্যই আপনি 25 টাকার কমাবেন। কিন্তু কয় টাকার মধ্যে 25 টাকার কমাচ্ছেন? এই যে 125 টাকা, কিন্তু বর্তমান দাম যেটা সেটার সাথে তুলনা করেন, তাহলে এই জন্য নিচে আসবে কত? 125। আর যেহেতু শতকরায় প্রকাশ করতেছে এই জন্য গুণ হলো 100। এটা হলো আপনার ব্যবহারটা কমাতে হবে। দেখেন এটা কাটলে 5, 5 ধরে কাটলে হলো 20, তাহলে আপনার এখন হলো তেলের ব্যবহার 20% কমাতে হবে। 25% দাম বাড়াতে ব্যবহার 20% কমাতে হবে। আপনি বেসিক বিষয়টা ফিল করেন, আমি আবার বলতেছি বিষয়টা বোঝেন। আগে দাম ছিল 100,
এখন দাম হয়েছে 125, তাহলে আপনার 25 টাকার ব্যবহার কমাতে হবে, এটা তো বুঝতে পারছেন। কিন্তু এই 100কে কিন্তু আপনার ধরা যাবে না, আপনার 25 টাকার ব্যবহার কমাইতেছেন কই থেকে, 125 থেকে, এই জন্য 125 হলো নিচে। আমরা যার উপর ডিপেন্ড করে মান বের করবো সে সবসময় নিচে, আর যাকে বের করবো সে হলো উপরে। আর যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে এই জন্য গুণ হলো 100। যদি ব্যবহার কমাতে বলে বৃদ্ধি পাওয়াতে, তাহলে এই ক্ষেত্রে করতে হবে। আর এই ক্ষেত্রে এটা কিন্তু আগের দাম ছিল, দেখেন এটা হলো আগের দাম আর এটা হলো বর্তমান দাম। আমরা হলো বর্তমানের সাথে সবকিছু কম্পেয়ার করব। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা বর্তমানের সাথে বিষয়গুলোকে তুলনা করব। বিষয়টা কি বুঝতে পারছেন? সবাই বুঝে থাকলে এটুকু ডান লিখুন। এটা কিন্তু একদম একটা ইজি জিনিস, আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এখন জানি না কতটুকু আপনারা নিতে পারতেছেন। ঠিক আছে, এখন এইখানে যদি বলতো তেলের মূল্য 20% হ্রাস পাইছে, এই যে 25-এর কাছে আপনার 20% হলো মূল্য, এবার কি হয়েছে, হ্রাস পাইছে। তাহলে আগে সাপোজ ধরেন তেলের মূল্য ছিল 100, এবার যদি 20% হ্রাস পায় তাহলে 100-র 20% 20 টাকা হ্রাস পাইছে। বর্তমানে যে বর্তমান দাম হবে কত, 80 টাকা। তো আপনি তো জানেন যে 100 টাকায় দাম আছে, বলেন 100 টাকার তেল দে, বলে ভাই দাম তো কমছে, তেল তো বেশি পাবেন, তাহলে ব্যবহার বাড়াতে হবে। তো ব্যবহার কয় টাকা বাড়বে, কার দিয়ে দে 100 টাকার তেল দিয়ে দে। তাহলে দেখেন আপনি ব্যবহার বাড়াচ্ছেন কয় টাকার, 20 টাকার। তো বর্তমান দাম আছে কত, 80 না, নিচে চলে আসবে হলো আপনার 80। এই বর্তমান সবসময় নিচে, তাহলে এখন কতটুকু ব্যবহার বাড়াবেন, গুণ হলো 100। তাহলে এই যে 20 টা কাটেন, 4 4 দিয়ে কাটলে 25, তাহলে এখন আপনার 25% ব্যবহার বাড়াতে হবে। এই তেলের যত অঙ্ক আছে বা অঙ্ক আসবে সবগুলোকে এইভাবে সলভ করতে হবে। বোঝা গেছে বিষয়টা? একদম ইজি একটা জিনিস, শুধুমাত্র আপনারা ফিল করতে পারেন না, তার জন্য হলো এই সমস্যাটা হয়। শুধু একটু ধরবেন, ফিল করবেন, হয়ে গেল। এটা যোগ বিয়োগ গুণ বা সূত্র ফেলে কিভাবে কি, এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই। দেখেন পরবর্তী আমাদের 1 নম্বর অঙ্কটাই রিপিট হয়েছে। তো আমরা রিপিটেড অঙ্কটা বাদ দেই, আমরা দেখি 4 নাম্বার আমাদের কি অঙ্ক আছে। 4 নাম্বার অঙ্ক বলতে 4 নাম্বার এই পাশে আমাদের দেখেন বিএসসিতে প্রশ্ন থেকে এই কয়েকটাই প্রশ্ন আসছে। তারপরে আমাদের ডিপ্লোমাতে যদি আমরা অঙ্ক দেখি, ওই অঙ্কগুলোই বারবার রিপিট হয়েছে। তারপরে আরেকটা এখানে অঙ্ক আছে, দেখেন অঙ্কটা কি বলছে, যে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ছাত্র পাশ করলে পাশের হার কত। ওই যে একই কথা, আমি কাকে তুলনা করতেছি, 42 জনকে কার মধ্যে, কার সাথে, টোটাল স্টুডেন্টদের সাথে। এজন্য টোটাল স্টুডেন্ট কোথায়, নিচে। আর যেহেতু শতকরায় প্রকাশ করতেছে এজন্য গুণ কত, 100। মাথায় রাখবেন যাকে তুলনা করব সে সবসময় পরে। এখানে 42 জন পাস করছে, আমার 5টাকে বের করতে হবে, তাহলে আমার 42 উপরে কার মধ্যে, টোটালের মধ্যে তুলনা করতেছে, এজন্য 60 হলো কোথায়, নিচে। তো এটা আপনার কাটাকাটি করলে আপনার উত্তর পেয়ে যাবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? এখানে যদি আমি 6 দিয়ে কাটি, এটা হলো কত হবে, 10। 6 দিয়ে কাটলে এটা হবে 7, তাহলে 10 দিয়ে কাটলে হবে 10, 10কে 70, অ্যান্সার হলো 70%। ঠিক আছে, তো এই হলো আপনাদের বেসিক অঙ্কগুলো। এখন দেখেন আরেকটা এখানে অঙ্ক দিচ্ছে, দেখে হয়তো আপনাদের ভয় লাগতে পারে। এখানে দেখেন, আপনার একটু বড় করে দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে একটু বড় করে দেখাচ্ছি। এখানে দেখেন একটা অঙ্ক দিচ্ছে যে চালের মূল্য 12% কমে যাওয়ায়, কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আপনাকে বলছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্বাপেক্ষা 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। আপনি বেসিক কথাটা বোঝেন, 6,000 টাকায় আগে যে চাল পাইতেন, এখন 12% দাম কমে গেছে, তার জন্যই আপনি 1 কুইন্টাল কি পান, চাল বেশি পান। তাহলে অবশ্যই এখানে আপনাকে প্রশ্ন বলছে যে 1 কুইন্টাল চালের দাম কত, তাহলে অবশ্যই এই 6,000-এর যে 12% কমে গেছে, এই 12%ই হলো 1 কুইন্টাল চালের দাম। যেহেতু 12% কমে যাওয়ায় আপনি 1 কুইন্টাল চাল বেশি পান, তাহলে আপনার 6,000-এর 12% নির্ণয় করেন। কোনো কিছু পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করবেন, ওই সংখ্যাটা গুণুন ওই পার্সেন্টটা লিখবেন। ওই পার্সেন্ট মানে কি, 12 নিচে কত, পার্সেন্টের জন্য 100। এখন এই যে দুইটার সঙ্গে দুটো 6 বারং কত হয়, 72। এই যে একটা অবশিষ্ট একটা শূন্য আছে, তাহলে কত, 720। আমাদের অ্যান্সার হলো 720, হয়তোবা অপর পেজে দেওয়া আছে। আমাদের অ্যান্সার হলো 720। দেখেন 720 হলো আমাদের অ্যান্সার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো অঙ্কগুলো কি বুঝতে পারতেছেন, আপনাকে ফিল করতে পারতেছেন, নাকি মনে হচ্ছে যে ভাইয়া এমনি ভক ভক বক বক করতেছে? তো একটু সবাই বলেন, আমাকে একটু বলেন যে আসলে কি আপনারা বুঝতেছেন, কেউ তো কোনো প্রশ্ন করতেছেন না। তো সবাই বোধহয় অনেক ভালো বুঝতেছেন, তাই নয় কি?
দেখেন আমরা বেশি অঙ্ক করব না, বেসিক্যালি যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলোই হলো আপনাদের এইখানে বারবার বারবার রিপিট হয়েছে, এই একই ক্যাটাগরির অঙ্ক এবং বেসিক যতটুকু কথা প্রয়োজন শতকরার। আর এই শতকরাটা শুধুমাত্র যে এইখানেই অ্যাপ্লাই হয় সেরকম না, শতকরাটা আপনাদের অনেক জায়গায় অ্যাপ্লাই হবে। দেখবেন যে যে সুদ কষাকষি করতে আমাদের লাগবে, লাভ ক্ষতি করতে আমাদের লাগবে। তো আমরা বেসিক বিষয়টা পড়ছি এবং এখান থেকে দেখেন আমাদের শতকরার অঙ্ক শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো হলো আমরা আপনাদেরকে দিছি যে ভাই আপনারা এগুলো বাসায় করেন, এই ক্যাটাগরির অঙ্কগুলো করলে আপনারা কিচ্ছু লাগবে না। যদি কারো কোনো সমস্যা থাকে করবেন, আমাদের মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ আছে, সেখানেও আপনি কি পাবেন, উত্তর পেয়ে যাবেন। তবে এখনো যারা অলস অবস্থায় বাসায় বসে আছেন এবং বুঝতেছেন না যে কিভাবে প্রিপারেশন নেব, ভাই আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে, আপলোড করা আছে, আপনি ওইখানে দেখেন। আর এই যে যেভাবেই পারেন এই বইটা আপনি যত তাড়াতাড়ি পারেন সংগ্রহ করে নিন। এই বইটা সংগ্রহ করে আপনি পড়েন, ইনশাল্লাহ পরীক্ষার দিন, আমি বলতেছি পরীক্ষার দিন সবার আগে লাইভে আসবো এবং এইখানে যে পিডিএফ গুলো দেখাচ্ছি এই বইয়ের কিন্তু পিডিএফ ভিতরে কিন্তু এটা দেওয়া আছে। তো এই পিডিএফ আপনাদেরকে লাইন বাই লাইন ধরে ধরে দেখাবো যে কিভাবে কোথা থেকে কমন করছে। আমরা শতভাগ আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না। এইভাবে যে আমরা ওপেনলি বলতেছি বা ওপেনলি ক্লাস নিচ্ছি, অন্য একটা কোচিং বা অন্য একটা বইকে ওপেনলি নিয়ে আসতে বলেন। কিছু কিছু কোচিং এর বই দেখলাম যে একটা পেজের মধ্যে 8 থেকে 10টা লজিক্যাল ভুল, বানান ভুল তো বাদে দিলাম, লজিক্যাল ভুল। তো ওই ক্যাটাগরির আমাদের বই না, আমাদের বইতে যে একদম সাধু সেটা না, ভুল থাকবে কিন্তু একটা লিমিটেড ভুল। কিন্তু এই ওই সকল বইতে এত পরিমাণ ভুল স্টুডেন্ট পড়বে কি, বুঝে না বুঝে গাঁথার মতো পড়লেই হবে না। তো এই ক্ষেত্রে আপনি নির্ভুল, সর্বোচ্চ নির্ভুল ভালো একটা সাজেশন বই যদি পড়েন লাস্ট সময় বা শেষ সময়, তার জন্য এটাই হলো আপনার জন্য একদম পারফেক্ট একটা বই। দেখেন আমরা শতকরার আর অঙ্ক তেমন নাই, এগুলো হলো গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপরে আমাদের হলো এখানে যে কিছু অঙ্ক আছে সেগুলো হলো ঐকিক। তো আজকে কি ঐকিক করব, সবাইকে ঐকিক করবেন, সবকিছুকে একে প্রকাশ। তো যদি ঐকিক নিয়মের অঙ্ক করতে হয় তাহলে সবাই যদি করেন বা ধৈর্য যদি থাকে তাহলে আমাকে একটু কমেন্টে জানান, আমি ক্লাস কন্টিনিউ করব, না হলে আমি ক্লাস শেষ করে দেবো। আপনাদের ধৈর্য থাকলে আজকে আমরা ঐকিকটাও শেষ করে দেবো। আচ্ছা আমরা ঐকিকটার একটু বেসিকটা বুঝি। ঐকিক হলো সব কিছুকে একে প্রকাশ, নাকি আজকে করাবো না? আচ্ছা ঠিক আছে যান, আজকে আপনাদের ঐকিকটা করেন করেন করেন। আচ্ছা অনেকে তো বলতেছে করতে, করবো কি করবো না বুঝতেছি না। ঠিক আছে, জামিল স্যার কি ঘুমাইছে? ওঠা লাগবে। এই বাকিরা কি করব? যদি করতে হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানান, তাহলে না হলে আমি আজকে আর এগোচ্ছি না। আপনারা যতটুকু নিয়েছেন অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন। ঠিক আছে, ঐকিকের আমাদের বিগত বছরের প্রশ্ন আছে কতগুলো দেখি। ঐকিকে আমাদের বিগত বছরের প্রশ্ন আছে জাস্ট 5টা। আচ্ছা আসেন, আমরা যেহেতু ঐকিকটা ধরছি আমরা ঐকিকটা শেষ করে দেই। সবাই একটু ভালো করে বোঝেন, ঐকিক মানে সবকিছুকে একে প্রকাশ, একে নিয়ে আসতে হবে। এবং ঐকিক অঙ্কে যে বিষয়টাকে নির্ণয় করতে বলবে সেটা সবার ডানে থাকবে, সবার ডানে, এবং বাদ বাকি বিষয়গুলোকে বামে। এবং বাদ বাকি বিষয়গুলোর সাথে তুলনা করে যদি বিষয়টা বাড়ে তাহলে গুণন, আর যদি কমে তাহলে ভাগ। দেখেন আমরা একটা অঙ্কের মাধ্যমে বিষয়টা বোঝাই। দেখেন এখানে বলছে 12টি পেন্সিলের দাম, কথাটা বোঝেন, 12টি পেন্সিলের দাম 48 টাকা হলে এখানে আমাকে বলছে 8টি পেন্সিলের দাম কত, একটু ভালো করে বোঝেন। আমার নির্ণয় করতে বলছে কি, পেন্সিলের দাম, তাহলে দামটা সবসময় ডানে থাকবে। তা আমরা এইভাবে লিখবো যে 12টি পেন্সিলের দাম হলো কত, 48 টাকা। এখন এইটাকে আমাদের একে নিয়ে আসতে হবে। দেখেন আমি যদি 12টির জায়গায় একটি পেন্সিলের দাম নিয়ে আসি, 12টার দাম যদি 48 হয়, একটার দাম কমবে না বাড়বে? অবশ্যই কমবে, যদি কমে তাহলে এটা হলো ভাগ হবে। এখন আমাকে নির্ণয় করতে বলছে 8টি, একটির জায়গায় যদি 8টি পেন্সিল হয় তাহলে দামটা কি বাড়বে? তখন এটা হলো আমাদের কি করতে হবে, গুণন করতে হবে। তো এইটা হলো ঐকিকের বেসিক কথা, যেটাই নির্ণয় করতে বলবে সেটা সবার ডানে আর বাদ বাকি সবকিছু বামে। তারপরে আমরা এইভাবে একে নিয়ে এসে তুলনা করব, যদি বাড়ে তাহলে হলো গুণন আর কমলে ভাগ। আপনার নিজেই বোঝেন 12টি পেন্সিলের দাম হলো 48 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কত হবে? 12টি যদি 48 টাকা হয় একটির দাম অবশ্যই কমবে, 12 দ্বারা ভাগ। এখন একটার কাছে হয়েছে 8টি, তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 4 কত, 48, 4 কত, 32। আনসার হলো আমাদের 32। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, প্রত্যেকটা অঙ্কই এই ক্যাটাগরি। দেখেন আমরা পরবর্তী অঙ্কগুলো
আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখেন, আমাদের বলছে দুই ব্যক্তি একটি কাজ একত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে। আচ্ছা, এই ক্যাটাগরির যে অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলোকে আপনি চোখ বুঝে একবারে সিম্পল হইতে প্রথমে দেখেন দুই ব্যক্তি একটি কাজ কত 8 দিনে করে, তাহলে এটাকে একটা ভগ্নাংশে নিয়ে আসবেন। ভগ্নাংশ হলো একদিনে কতটুকু কাজ করতে পারে, সেটা যদি আপনি একদিনে কাজটা নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আমাদের হবে হলো 1/8। আবার দেখেন এক ব্যক্তি, প্রথম ব্যক্তি হলো একা কত দিনে করতে পারে, 12 দিনে, তাহলে এটা আসবে হলো আমাদের 1/12। এখন বলছে দ্বিতীয় ব্যক্তিটি ওই কাজটি কত দিনে করতে পারে। মাথায় রাখবেন, দুইজন যদি একসাথে করে তাহলে দিন লাগে 8 দিন, একজন করলে লাগে 12 দিন, আর একজনের কত লাগবে। তো এখন এই দুইজনের কাজ থেকে যদি একজনের কাজ বাদ দেন তাহলে আর একজনের কাজ অটো পেয়ে যাবেন। আবার যদি ধরেন যে বলতো একজন করে 10 দিনে আর একজন করে 12 দিনে, একত্রে করলে কতদিন লাগবে, একত্রে কাজ করলে যোগ হবে, আর যদি ধরেন যে আলাদা কাজ বের করতে হয়, এক একজনের কাজ বের করতে হয়, তখন সেক্ষেত্রে বিয়োগ হবে। আপনারা একদম এত কথা যে আপনারা এইভাবে লিখতে হবে না যে 8 দিনে করে একটি কাজ একদিনে করবে 1/8, এইভাবে করার কোনো প্রয়োজন নাই। আপনি মূল কথা এইভাবে প্রথমে নিয়ে আসবেন, যেহেতু দুইজনের কাজ আমরা আলাদা আলাদা কাজ নিয়ে করবো, তাহলে এই দুইজনের কাছ থেকে একজনের কাজ বাদ দেবো। তাহলে 8 আর 12 আমাদের লসাগু কত হয়, 2 দিয়ে দিলে 4, 6, আবার 2 দিয়ে দিলে কত 2, 3, আর যায় না, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 দুগুণা 24, তাহলে এটা আমাদের লসাগু আসতেছে আলটিমেটলি 24। 24 যদি লসাগু আসে তাহলে আমাদের উপরে আসে কত 3, এখানে আসে কত 2, 3 থেকে 2 বাদ দিলে 1/24। তো আমরা সব সময় হলো হরকে লবকে হর দ্বারা ভাগ করতাম, কিন্তু এইগুলো অঙ্ক করতে আপনি উল্টা করবেন। এই যে 24 আছে না, এবার 24 কে আপনি লব দ্বারা ভাগ করবেন, তাহলে অ্যান্সার কত হবে, একবার যদি 1 দ্বারা 24 ভাগ করি তাহলে 24ই। তো আমাদের অ্যান্সার হলো 24। তাহলে খ একা কাজটা করলে 24 দিন সময় লাগবে। এখন আমরা এইটা মূলত কিভাবে করতাম দেখেন, আমরা এভাবে লিখতাম 1/24 দিনে করে কত কাজের, বা একদিনে করে আমরা লিখতাম একদিনে করে কাজের এত অংশ, তাহলে সম্পূর্ণ কাজটি সরি এইভাবে আমরা আগে করতাম 1/24 করে হলো একদিনে, তাহলে সম্পূর্ণ কাজ কি এক অংশ, এটা করলে এটা উল্টে যেত, উল্টে গেলে 24 নিচে উপরে 1 নিচে, তখন এটা কেটে আলটিমেটলি এই 24 হতো, মানে 24টা 1 দ্বারা ভাগ। তো এটাই আমরা বললাম এখানে যে হরটা আমাদের লসাগুটা আসবে, এই লসাগুকে সবসময় উপরে যে লবদার থাকবে সেটা দিয়ে ভাগ করবেন। যদি আমাদের এখানে 3 আসতো তাহলে যদি আমি 24টা 3 দ্বারা ভাগ করতাম তাহলে আলটিমেটলি কত আসতো 8। বুঝতে পারছেন কি বিষয়টা? তো এইভাবে হলে এই কাজগুলো করতে হবে, একত্রে বললে যোগ, আলাদা বললে বিয়োগ। দেখেন আমরা পরের পরের অঙ্কটা করি, তাহলে আমরা বিষয়টা খুব ভালো বুঝবো। রহিম একটি কাজ 5 দিনে করে, রাজু কাজটি 10 দিনে করে, কামাল তা 25 দিনে করে, তারা একত্রে করলে, তাহলে ভাই এটা চোখ বুঝে আপনি কি করবেন, ওই যে বলছি 1/5, 1/10, 1/কত 25, যেহেতু তারা আলাদা আলাদা করে, এবার বলছে একত্রে করলে, একত্রে মানে কি সবগুলা যোগ হয়ে যাবে। তাহলে 5, 10, 25, এখন 5, 10, 25 এর লসাগু কত, আমরা আগে লসাগুটা নির্ণয় করতেছি। তাহলে দেখেন 5 দিলে 1, 2, 5, 5 দুগুণা 10, 5 10 কে 50, আমাদের লসাগু আসলো কত 50। তো আমরা এখানে লিখবো কত 50, তাহলে 5 দ্বারা ভাগ করলে 10, 5 কত আসলো 2, তাহলে আলটিমেটলি আমাদের যোগ করলে কত আসতেছে, আমাদের হয়েছে লসাগু হয়েছে নাকি লসাগু ভুল গেছে দেখি তো, 5, 10, 25, 5, 10 আর হলো কত 25, এটাকে আমরা 5 দিয়ে দিলে 1, 2, 5, 5 দুগুণা 10, 5 10 কে 50, ঠিকই তো আছে আমাদের লসাগু। লসাগু ঠিক থাকলে আমাদের অ্যান্সার এরকম আসতেছে কেন? আচ্ছা আমরা দেখি, এরকমই আসবে আমাদের। দেখেন এখানে হলো আমাদের কত 50, তাহলে উপরে আসে আমাদের হলো 10, 2, 10, 5 আর হলো 2, তাহলে আমাদের আলটিমেটলি উপরে আসতেছে কত 17, উপরে আসতেছে 17/50। এখন এই যে আমাদের যে হর আছে, হরে হলো আপনাদের কি করতে হবে, লব দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কাকে ভাগ করব, 50টা হলো 17 দ্বারা ভাগ করব। তো 50টা 17 দ্বারা ভাগ করলে কতবার যায়, দেখেন আমাদের হলো যদি 50টা আমরা 17 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের যাবে কয়বার, 2বার দিলে 34, তাহলে 2বার দিলে 34, উপরে থাকে কত, উপরে থাকে আর 16/17, 16 বাই কত 17। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হলো 2 সমস্ত 16/17।
17, 2/16/17 হলো আমাদের অ্যান্সার হবে। আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, আমাদের অ্যান্সার দেখলেই বুঝবো। দেখেন এই যে আমাদের 2/16/17। আশা করি বিষয়টা আপনারা বেসিক বিষয়টা বুঝতে পারছেন। বুঝতে পারছেন এই বিষয়টা? দেখেন এখানে আমাদের হলো 2 কত আছে, 16/17। তো এই ক্যাটাগরির অঙ্কগুলো এইভাবে করতে হবে। ওকে, আসেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সবাই যদি এইটুকু বুঝে থাকেন তাহলে একটু ডান লিখুন। দেখেন আমাদের অঙ্ক প্রায় শেষ। ওই অঙ্কটাই ডিপ্লোমাতে রিপিট হয়েছে, ওই অঙ্কটাই আমাদের কি হয়েছে, ডিপ্লোমাতে রিপিট হয়েছে। তো এই ছিল হলো আপনাদের ঐকিক নিয়মের মূলত অঙ্ক। তো ঐকিকের পর দেখি আমাদের কি টপিকস দেওয়া আছে, সবাই একটু দেখেন, একদম শর্টকাট করে দেওয়া আছে। আছে হলো অনুপাত, সমানুপাত। আজকে কি আরো করবেন? দেখি যে কার কার ধৈর্য আছে। ধৈর্য থাকলে সবাই একটু কমেন্টে যান। না, ধৈর্য ছেলে পেলে নাই, ধীরে ধীরে ক্লাসতে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে সরে যাব। ওকে ডান, মোটামুটি সবাই খুব ভালো বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা আর বর্ধিত করতেছি না, অনেকক্ষণ কষ্ট করে আপনারা ক্লাসটা করছেন। তো আগামীকালকে আপনাদের হলো যারা বিএসসির বা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন, কালকে হলো আমাদের পদার্থ এবং রসায়ন এবং বেসিক পদার্থ রসায়ন পড়ানো হবে, যেটা বিএসসি ডিপ্লোমা দুজনের জন্যই কাজে লাগবে। তো আপনারা এখনো যারা ঘরে বসে আছেন ভাবতেছেন যে কি করবেন, তারা যত দ্রুত পারেন বইটি সংগ্রহ করে পড়তে থাকুন, ঠিক আছে? এবং আপনারা লাইব্রেরিতে বই এখন পাবেন না, লাইব্রেরির সব বই শেষ। আমরা নতুন করে লাইব্রেরিতে বই দিচ্ছি না। তো আপনি ঝটপট অনলাইনে অর্ডার করলে বইটা পেয়ে যাবেন। তো এই অনলাইনে অর্ডারের ক্ষেত্রে অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছে, ভাইয়া আপনারা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন না কেন? ভাই তোমাদেরকে একটা কথা বলি, আমরা একটা বই বিক্রি করি হলো 240 টাকা এবং এইখানে হলো ডেলিভারি চার্জ ফ্রি দিই। তো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 240 টাকা যখন একটা বই বিক্রি করি, ক্যাশ অন ডেলিভারি যখন দিতে যাই তখন এইখানে আমাদের চার্জ লাগে 140, প্লাস এই টাকাটা নিয়ে মানে টাকাটা নিয়ে আসতে যেতে হয়, এখানে আবার রিক্সা ভাড়া চলে যায়। তো সব কিছু মিলে আমাদের দেখা যায় যে ক্যাশ অন ডেলিভারিতে 200 টাকা খরচ হয়। তো 240 টাকার বই বিক্রি করে 200 টাকা খরচ করলে পরে সংসার চলবে? এটা কোনোদিন পসিবল? তো তার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি একদমই দেই না। এখন আবার তোমরা যারা আছো যে 240 টাকার বই কিনে আমি যদি বলি 200 টাকা সার্ভিস চার্জ, তোমরা কি দিবা? দিবা না। তো তার জন্য ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমরা টোটালি এখন রাখিনি। তুমি আমাদেরকে আগে পেমেন্ট করলে আমরা তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। শহরের মধ্যে হলে তুমি হোম ডেলিভারি পাবা, আর শহরের বাইরে হলে কুরিয়ার অফিস থেকে সংগ্রহ করে নিতে হবে। তো এই হলো আমাদের প্রসেস। তো এই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া আপনারা টাকা মারবেন কি মারবেন না? ধীর ভাই, তোর টাকা মারার জন্য এখানে বসে আছে, তোর 200 টাকা মারার জন্য 240 টাকা। যদি ভরসা করতে পারিস তাহলে তুই অর্ডার করিস, না হলে তোর অর্ডার করতে হবে না। ইতিমধ্যে আমাদের যতগুলো বই সেল হয়েছে, এই কয়েকটা বই অন্য অন্য কোচিং এর সবগুলো কোচিং মিলেও সেল হয় নাই, ঠিক আছে? ভালো জিনিস মানুষ এমনি কেনে, তোমারে আমার জোর করে বিশ্বাস করাতে হবে না। আমাদের পেজ ঘুরে যদি আমাদের বিশ্বাস হয় তাহলে তুমি বই অর্ডার করো, না হলে তোমার অর্ডার করতে হবে না। ভাই তুমি পড়ো, তুমি তোমার মতো পড়ো, আর পরীক্ষা দেওয়ার পরের দিন তুমি শুধু বইটা মিলিয়ে দেখো এবং আমাদের ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবা। বিগত বছরগুলো আমরা নিরাশ হইনি, এখনো নিরাশ হব না, এটা শিওর থাকো। ইনশাল্লাহ এই বইয়ের ব্যয় কোনো প্রশ্ন আসবে না। তো আমি আর বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো, এখনো সময় আছে, তোমরা বইটি সংগ্রহ করে নাও। এই বইটি 2 থেকে 3 দিন পড়লেই এনাফ। একটা ভর্তি পরীক্ষার 2 থেকে 3 দিন 200 থেকে 250 পেজ রিডিং পড়ে গেলেও কাজে দেবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে কালকে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।